নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সমস্যা ও সমাধান। আমাদের যে মাতৃপক্ষে শুরু হতে চলেছে মহালয়া তিথির মাধ্যমে। মহালয়া কথাটির মধ্যেই বুঝতে পারছেন এটি একটি মহৎক্ষণ এবং সাড়ম্বরে এই মহালয়া তিথি পালিত হতে চলেছে একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই মহালয়া তিথি কিভাবে পালিত হতে চলেছে এবছর সেই নিয়ে বিশদ আলোচনাতে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের প্রিয় সেই মানুষটি জ্যোতিষগুরু জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কি কি প্রশ্ন করবে শুনবো এবং সেই প্রশ্নের অ্যান্সারও কিন্তু দেওয়া হয়। একদম। প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো যে মহালয়ার দিন কি হবে এটা হয়তো প্রত্যেকেই ভাবছে যে আমি যখন বললাম যে মহালয়ার দিন প্রতি বছরের মতো এবছরও পালিত হতে চলেছে, তাহলে মহালয়ার দিন একান্ন কালীবাড়িতে ভোর থেকে কিভাবে পালন করা হচ্ছে, মানে ভোর থেকে কি দিয়ে শুরু হবে প্রোগ্রাম? দেখো, ভোর রাতেই মন্দিরের দরজা খোলা হয়। গঙ্গা জল, ঘণ্টা, ঘড়া আর শঙ্খর ধ্বনির মধ্যে দেবীর প্রাতঃস্মরণ আরম্ভ হয়। অনেক ভক্ত তখনই গঙ্গা স্নান করে এসে মহিষাসুর মর্দিনী শুনে অঞ্জলি দিতে আসেন। বিশেষ মন্ত্র উচ্চারণের সঙ্গে চণ্ডীপাঠ শুরু হয়, যা দেবীপক্ষের সূচনার প্রতীক। তাই মন্দির সকাল থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যায় মন্দিরের বিভিন্ন রকমের সাজসজ্জা অনুষ্ঠান। বেশ। তো মহালয়ার দিন আমরা পিতৃতর্পণ করে থাকি, তো পিতৃতর্পণ বা শ্রাদ্ধের আয়োজন এখানে কি কি হবে? নিশ্চয়ই হয়। অনেক মন্দিরে হয় না, অনেক মন্দিরে হয়, কিন্তু আমার মন্দিরে বরংবর ফার্স্ট থেকে আজও পর্যন্ত এখনো পর্যন্ত হচ্ছে। একান্ন কালীবাড়িতে এই দিন বিশেষ পিতৃতর্পণ অনুষ্ঠান হয়। পুরোহিতরা দক্ষিণ কোণে বসে জল, তিল, দুধ ও অন্ন অর্পণ করে তর্পণ করান। ভক্তরা নিজের গোত্র ও পূর্বপুরুষের নাম উচ্চারণ করে তর্পণ করেন। বিশ্বাস এতে পূর্বপুরুষ খুশি হন, তো অশুভ শক্তি দূরে সরে যায় এবং ঘরে একটা শান্তির ধ্বনি নেমে আসে এবং তারা সারা বছর শান্তিতে থাকে। একদম। মহালয়ার দিন থেকে আমাদের যে শক্তির আরাধনা যে বা মায়ের আরাধনা মাতৃপক্ষ বা দেবীপক্ষে শুরু হয়, সেটা তো আমরা জানি যে অত্যন্ত শক্তিশালী সময়, অত্যন্ত পূর্ণ সময় এবং এই মহালয়ার দিন সকালে আমরা প্রত্যেকে মহিষাসুরমর্দিনী শুনে থাকি। তো সেই মহিষাসুরমর্দিনী পাঠ এখানে কি শোনা যাবে? মানে আপনার মন্দিরে? অবশ্যই শোনা যায়। সব থেকে বড় কথা হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সম্প্রচার ভোরেই বাজানো হয় আমাদের এখানে। মন্দির প্রাঙ্গণে ভক্তরা ভিড় জমিয়ে শোনেন, অনেকেই প্রদীপ জ্বালিয়ে দেবীর আরতি করেন। এটি যেন দেবীর আহ্বানের সূচনা। এই দিন বিশেষ করে যে কেউ এসে পাঠ করবে তা তো নয়। এদিন আমাদের যিনি আছেন বীরেন্দ্র কৃষ্ণ, ওনার থেকে বড় পাঠক মনে হয় আর কেউ নেই, এখনো পর্যন্ত আমরা শুনিনি, অন্তত আমি শুনিনি। তো ওনার সুর এরই ভালো লাগে অন্যের সুরের থেকে। বাঙালির কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে আবেদন সেটা কিন্তু ওনার সুরটাই যেন আমরা মনে করি এখনো তার বিকল্প কিছু তৈরি হয়নি। আমার বাড়ির সবাই বা আমার ভক্ত শিষ্যরা বা যারা আছেন, আর আশা করি প্রত্যেকটা মানুষ ওনার সুর শুনেই বড় হয়েছে। একদম নিঃসন্দেহে। তো আরেকটি বিষয় যে মহালয়ার দিন যজ্ঞা অনুষ্ঠান, এটার সাথেও কিন্তু আমরা মোটামুটি ভাবে অ্যাটাচড, মানে দেখে থাকি। এই দিন বিশেষ পুজো বা যজ্ঞের কি আয়োজন রয়েছে মন্দিরে? মহালয়ার দিনে বিশেষ কালী পূজা, চণ্ডী পাঠ ও হোমযজ্ঞ হয়। পুরোহিতরা দেবী দুর্গা ও কালীকে আহ্বান করে, যজ্ঞকুণ্ডে অগ্র দেন। এতে ভক্তরা অংশ নিয়ে প্রসাদ পান। সন্ধ্যায় আবার বিশেষ মহা আরতি হয় এবং সত্যি কথা বলতে এখানে যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন এবং মেম্বারশিপ কার্ড আছে, তারা ওই যজ্ঞ যে অনুষ্ঠান হোমযজ্ঞ হয় তাদের হোমযজ্ঞটা হয়, তাদের শেষ হওয়ার পরে আবার হোমযজ্ঞ হয়। যখন যারা অনেক ভক্ত শিষ্যরা আসেন
তারা ধরো আমাদের এখানকার মেম্বার নয়, বা যারা আমার কাছে দীক্ষা নেয়নি, তাদের তারপরে হোমযজ্ঞটা হয়। কারণ যারা আমাদের কাছে দীক্ষা নিয়েছেন আমাদের এই মন্দির থেকে, তাদের অনেক কিছু নিয়ম নিষ্ঠা থাকে, তাদের সেইভাবে আমরা যজ্ঞ আহুতি দেওয়ার পরে, হোম দেওয়ার পরে, তারপরে যারা অনেক ভক্ত শিষ্য আসে তাদের মধ্যে যারা হোম করতে যায় তারা আলাদাভাবে ওখানে হোম করবে। সবাই মানে কাউকে ফেরানো হয় না। একদম এটাই মানে বলতে চাইছি। যারা মেম্বার তারা হ্যাঁ। আমাদের কাছে অনেকটা প্রায়োরিটি, মানে আমাদের 51 কালী মানে আমাদের সন্তান। ঠিক, এবং ঠিক। যারা দীক্ষা নিয়েছে আমাদের কাছে তারা আমাদের সন্তান, এবং তাদের তো আমাকে দেখতে হবে বলো। নিশ্চয়ই। মানে ওই মানুষগুলো মানে গুরু বলো, তাদের গাইড বলো, তাদের ভালোবাসার মানুষ বলো, সব আমি। এবং আমার ওই মন্দির তাদের কাছে তাদের মানে বাবার বাড়ি ধরো, তাদের মানে মানে বহু মানুষ তাদের আছে নিজের মতো তার পুরো বাপের একদম। বাড়িতে যায় না, হয়তো আমার এখানে আসে, একদম মানে আমাদের এখানে। আত্মার সাথে একটা কানেকশন হ্যাঁ, আপনার। অনেকে আত্মীয় বাড়িতে যায় না, আমাদের এখানে নিয়ে আসে। তো সেই জায়গা থেকে তাদের আগে একটা প্রায়োরিটি থাকে, তারপরে যারা সাধারণ যারা মানুষ আসে, যাদের আমি কখনো দেখিনি চিনি, তারা আমাকে চেনে, তাদের মানে কাউকে ফেরানো হয় না। মানে সবার জন্যই পাটে ভাগ রয়েছে আছে, আমি সবার জন্যই রয়েছি। এবং যারা দীক্ষা নিতে চাইছে তাদের সাদর আমন্ত্রণ, ওই দিন দীক্ষা দেওয়া হয়। যাদের মেম্বারশিপ নেওয়ার ইচ্ছা আছে তারাও মেম্বারশিপ ওখানে নিতে পারে। 51 কালীবাড়ির মেম্বার হওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু দিন আছে, তার মধ্যে মহালয়ের দিনে আমরা মেম্বারশিপ কার্ড দিয়ে থাকি, তার আগে নাম নথিভুক্ত করাতে হয়। তো তাদের ফ্যাসিলিটি একটু আলাদা থাকে। আচ্ছা, ফোনে একজন চলে এসেছেন, তার আগে একটু ওর সাথে কথা সেরে নিয়ে। নিশ্চয়ই কে কথা আছেন বল। ফোনে বলুন? নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আকাশ পোদ্দার কথা বলছি বেলেঘাটা থেকে। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে বলুন? অনুষ্ঠান খুব সুন্দর লাগে। স্যারের প্রোগ্রাম আমরা প্রতিদিনই দেখি এবং খুবই ভালো লাগে। তো আচ্ছা, আজকে আপনি একটুখানি ভাবলাম, আমি লাইনটা পেলাম অনেক কষ্ট করে। হ্যাঁ তো মানে আজকে আমার মানে ইয়েটা ভালো আছে। লাভ সেই জন্য ভালো লাইনটা আছে তাই পেলাম। মনে হচ্ছে। তো আচ্ছা, আপনি আমি বলুন তো আমার বিষয়ে মহালয়ার একটু দিন। জানতে চাই। আচ্ছা, আপনি একটু বলুন মহালয়ার দিন আপনি কখনো এসেছেন 51 কালীবাড়ি মন্দিরে? হ্যাঁ, আমি একবার এসেছি। আমি এসেছিলাম একবার। আচ্ছা। এবারও আমি যাওয়ার ইচ্ছা আছে। এবং ওটা প্রোগ্রামটা স্যার আমরা দেখেছি, মহারাজ করেছেন এবং বলছেন আসতে। বেশ, তো আমরা সব পরিবারে আমরা যাওয়ার ইচ্ছা আছে। একদম আনন্দ সহকারে জানাচ্ছি। এবারও কিন্তু আপনাদের জন্য আরো বেশি আয়োজন আছে না তুমি তুমি আগের বারের তুমি থেকে? কি আমাদের এখানকার মেম্বার, না তুমি এমনি আমাদের 51 কালীবাড়ির মানে ভালোবাসার পার্সন, না তুমি মেম্বার আছো এখানকার? আমি এখানে মেম্বারই আছি। ও, তাহলে তো তুমি সবকিছু। মেম্বারশিপই আছে আমার। তো ও। আমি মেম্বার আছে করানো। ও, তাহলে এসছে আমার কাছে মেসেজ। তাহলে তুমি যারা মেম্বার আছো তাদের কাছে তো মেসেজ চলে গেছে। তো তোমরা তো সবকিছু জানো কখন কি নিয়ম, কখন কি আছে। তা তোমরা মোটামুটি চেষ্টা করবে ফ্যামিলিকে নিয়ে যখন আসবে, সবাইকে নিয়ে চেষ্টা করবে যে ওই কুপনটা নিয়ে নেওয়ার। হ্যাঁ, তাড়াতাড়ি করে কুপনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের মেম্বারদের জন্য মনে হয় কুপনটা দেওয়া হবে মনে হয় ওই 12টা নাগাদ। আর এই সাধারণ মানে যারা মেম্বার নয় তাদের জন্য 10টা নাগাদ দেওয়া হয়। আর যেহেতু মেম্বার যারা আছে ওদের একটা স্পেশাল একটা দেওয়া হয় কুপন, তো তোমরা ওটা 12টার সময় নিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে? একদম। তোমরা জানো, অবশ্যই জানো। আর বলো, কি জানতে চাইছো বলো। বলছি স্যার, আমি একটা বিজনেস খুলতে চাইছি। সেই বিজনেস আমি দাঁড়াতে পারবো কিনা সেটার উপর ডিপেন্ডেবল। আমি নিজেই বিজনেসটা খুলতে চাইছি। বয়সটা বলো, বয়সটা বলো। আমার বয়স 60। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 8। গাছের নাম বলো একটা। আম। ফলের নাম বলো। পেঁপে। আম, পেঁপে। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, যে বিজনেসটা করতে চাইছো সেটা মনে হয় পার্টনারশিপে চাইছো করতে, তাই তো? পার্টনারশিপে হলেও হয়, বা আমি নিজেও একাও করতে পারি। একাও করতে পারো। তা আমার মতে তুমি একা করো, কিন্তু তুমি হয়তো কিছু টাকা লোন করার, বা কিছু টাকা ধার করার, বা কিছু টাকা অন্যের কাছ থেকে নেওয়ার এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছো যে কিছু টাকা ধার করে আমি বিজনেসে লাগাবো, এরকম একটা থিঙ্কিং আছে? তো আমি বলছি বিজনেসের জন্য তুমি এখন এই মুহূর্তে ঋণ ধার করবে না, এটা তোমার এই মুহূর্তটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো তোমাকে বলি, আগেও তুমি কিছু টাকা ঋণ করে অনেক ফেঁসে গেছো,
সেই ঋণের টাকা হয়তো এখনো মুকুব হয়নি, বা সেই ঋণের টাকার মধ্যে এখনো তুমি জর্জরিত, তুমি লোনের, তো সেই জায়গা একদমই সঠিক স্যার। কি করে বুঝলাম? এটাই তো আমিও বলতে যাচ্ছি না। এটা আপনি মানে কিভাবে বলছেন আমি মানে বই প্রকাশ করতে পারছি না। আপনার কাছে জানা এই জন্য তুমি আমার এখানকার মেম্বার, তো তুমি আমার তুমি আমার এখানকার মেম্বার, তো হয়তো একটা ভাইব্রেশন কাজ করছে, একটা ভাইব কাজ করছে। আপনার কাছে আসা স্যার, এই জন্যই একদম আপনার কাছে মানে সঠিক পথে যে গাইড একটা দরকার হয় আমাদের জীবনে, একটা দরকার যদি মানে একটা গাইড যদি পেতে হয় তো নিঃসন্দেহে আপনি মানে কি বলবো আর, তুমি টেনশন না করে তুমি নিশ্চয়ই বিজনেস করতে পারবে। তুমি ঠিক আছে, মহালয়ার দিন তো দেখা হবে, আসি আমি, এমন কিছু দিয়ে দেব হয়তো বিজনেসে আর সমস্যা হবে না। ওকে ওকে, ভালো থাক। ঠিক আছে, আপনি খুব ভালো থাকবেন। এবং আপনার মানে এই যে উপহারগুলো দিচ্ছেন না, এই উপহারগুলো আমার মনে হয় না যে মানে এত ভালো জায়গাগুলো, মানে এত ভালো উপহার ওরা আর কোথাও থেকে পেতে পারে। কারণ আপনি তোদের প্রয়োজন যেই জায়গাটা, ওটা ভেবেই তো দেন প্রত্যেকবার, যেটা আমি দেখি। না দেখো, সত্যি কথা বলতে আমি প্রতি বছর 2-3বার এটা করি। যেমন মহালয়াতে করি, আমি 1 জানুয়ারিতে করি কল্পতরু উৎসবে। তো মহালয়াতে মানে আমাদের না কি জানো তো, এই যে জিনিসগুলি না, ধরো কেউ যদি মহালয়াতে আসে তাকে 1 জানুয়ারিতে আসতে হবে। কেউ যদি ভাবে যে আমি মহালয়াতে আসবো, 1 মানে জানুয়ারিতে আসবো না, তাহলে কিন্তু হবে না। মানে এটার এই ভাইব্রেশনটা কিন্তু দুটো কাজ করে, মানে একটা এখন একটা পরে। তো এই যে ভাইব্রেশনটা আমি এমন করি যে মানুষগুলো যাতে সারা বছর ভালো থাকে, একদম। আমি একটা মানে ওদেরকে আবার সেখান থেকে অনেকেই চায় যে আমি একটা কথা আমি শেয়ার করি, মানে অনেকে মনে করেন কি যে একবার এসেছি তাতেই আমার সব হয়ে যাবে, কিন্তু সমস্যা কি মানুষের জীবনে একবারই আসে? দেখো তোমাকে ওটা তো সময়। একটা সিম্পল কথা বলি, একটা সিম্পল কথা, তোমার জ্বর হয়েছে, তুমি ক্যালপল খেয়েছো, খানিকের জন্য তোমার সেরে গেছে, তোমার কি আর জ্বর কি আর আসবে না? না, কেন? তুমি আবার ওয়েদার চেঞ্জ হলে বা শরীরের কিছু অনিয়ম হলে আসতেই পারে। তুমি দেখা গেল তোমার বদহজম হয়ে গেল, তোমার শরীরে নানান রোগ, হাজারো রোগ, কোন রোগ হয়েছে তুমি নিজেও জানো না। তো আজকে বয়স বাড়ার সাথে সাথে বহু রোগের সমাগম হয়। তো সেই জায়গা থেকে সে যদি ভাবে যে আমি একবার একটা ওষুধ মেডিসিন খেয়ে নিয়েছি মানে সারা জীবন আমি ফিট থাকবো, এটা কি হয়? সে অনিয়ম করবে। তুমি ফিট থাকবে, তোমার মেডিসিন নিতে হবে না, তুমি মেডিসিন নেবে না, উপায় আছে। আমি নিই না মেডিসিন, তোমার উপায় আছে। কি করবে? মেডিসিন যদি না নাও তার জন্য তোমাকে নিয়মে চলতে হবে। তুমি নিয়মে চলো, তুমি তোমার নিয়মে যদি তুমি চলতে পারো তাহলেই তুমি সর্বশ্রেষ্ঠ পার্সন, তোমার রোগ হবে না। রোগ কেন হয়? তুমি কি নিয়মে চলো? আজকে একটা কথা বলবো না, আমাদের যে সাধারণ মানুষ আমরা এত রোগী আছে, এত পশু পাখি, বাঘ, ছাগল, গরু, এই যে এত পশু পাখি যারা ছাড়া থাকে, যাদের বাসস্থান নেই বনে জঙ্গলে এখানে ওখানে, তাদের কি ডক্টর আছে? ডক্টর নেই। তো তারা কি মানে পার ডে কি সবাই মরছে? আমরা খুব কম দেখি মারা গেছে, তাই না? একটা বাঘ জঙ্গলে সে মরছে মনে হয় একদম কত বছর পরে। তো তাদের তো রোগ হয়, জ্বর হয়। সত্যি কথা বলতে তারা নিয়মে চলে, তারা একটা নিয়মে চলে, আর আমরা বেনিয়মে চলি, হিসেবে চলি। এই হিসেবে চলতে গিয়েই আমাদের সমস্যাটা হয়, বুঝতে পারলে? আমরা কি করি? বাজার থেকে মাংস কিনে এনে ভালো করে মশলা মাখিয়ে খাচ্ছি, বাইরে গিয়ে আমরা স্পাইসি, আমাদের জিভের স্বাদের জন্য আমরা বহু কিছু খাচ্ছি, খেয়ে আমাদের শরীরে রোগ আমরা নিজেরাই জন্মাচ্ছি, নিজেদের রোগ নিমন্ত্রণ করে আনছি রোগকে। তাই আমি সবাইকে বলবো, যদি সঠিক নিয়মে চলো না, কোনো সমস্যাই হয় না। সঠিক নিয়মে চলতে হবে। তাই আমরা সবসময় মনে করি ম্যাজিক, একটা কিছু নিলাম সারা জীবনের জন্য ঠিক হয়ে গেলাম, তা নয়। সমস্যা আসবে, তার প্রোটেকশন নিতে হবে। আমাদের যেমন কি হয়, আমাদের 6টা ঋতু, তাই না? সেই 6টা ঋতু আসে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ,
হেমন্ত, শীত ও বসন্ত, 6টা ঋতু। সেই বসন্ত চলে যায়, আবার চলে আসে গ্রীষ্ম। সেরকম আমাদের সমস্যাগুলি চলে যাবে, আবার সমস্যা আসবে, আবার সে সমস্যার সমাধান করতে হবে। এইভাবেই কিন্তু সমস্যা নিয়ে থাকলেই সমস্যা ঠিক। বেশি। তাই সমস্যা আসবে, ভালো সময় আসবে। সমস্যার সমাধান না করলে যে ভালো সময়টা তোমাদের আছে বা আসছে, সেই ভালো সময়টা তোমরা ভোগ করতে পারবে না। তখন ওই সমস্যাটা ওই ভালো সময়টাকে ঘিরে ধরবে। তাই সমস্যার সমাধান করার জন্য সঠিক সময় সঠিক প্রতিকার যদি করা যায়, তাহলেই জীবন সুন্দর, আনন্দই আনন্দ। দেখো, ওই ভালো সময়ের জন্য হ্যাঁ। তুমি খারাপ সময়টা তুমি অবহেলা করছো, যে মানে ভালো সময় আছি, ও ঠিক ভালো আছে চলো। সময় মানে আমরা যদি হ্যাঁ। বিশাল সেখানে আনন্দ করে ফেলি, তাহলে কিন্তু ভালো সময় আর না থাকবে না, না। ওই ভালো সেটাই সময়টা অচিরেই খারাপ হয়। ব্যালেন্স, হ্যাঁ, ভালো সময়, ব্যালেন্সিংটা। তোমার ভালো সময় আসছে, তোমার প্রচুর টাকা আসছে, তোমার হঠাৎ করে তোমার কাছে 10 লাখ টাকা চলে আসলো। ঠিক। একদম কি করলে, 10 লাখ টাকা চলে আসে, চলো যাই শেয়ার মার্কেটে টাকাটা লাগিয়ে একদম দিই। বাক অনেকে চলো, কি করে, গ্যামলিং করে, মানে হ্যাঁ, টাকার লোভে, তাই হ্যাঁ, না? চলো যাই টাকাটা একটা ভালো জায়গায় লাগাই, 10 লাখ টাকা থেকে আরো 10 লাখ আসবে। হ্যাঁ। চলো যাই আমরা কাউকে ধার দিয়ে দিই, ও তো আমাকে সুদ দেবে। চলো যাই টাকাটা নিয়ে আমরা একটু বিদেশ ট্যুর করে আসি। চলো যাই টাকাটা নিয়ে, এখন আর টাকাটা পেয়েছে, এটা জমি কিনে নেবো, হট করে একটা জমিতে ইনভেস্ট করে দিলে, শর্ট করে ভুলভাল এমন জায়গায় একটা invest। জায়গায় হলো, জমিটা হয়তো আর একজনের কাছে নিয়ে ঠিক। কেস কামারি হয়ে একদম শেষ। বহু লোক আনন্দকে আনন্দেতে রূপান্তরিত করতে হলে তোমাকে জানতে হবে সেই ব্যালেন্স করার জায়গাটা। দেখো, তোমার টাকার হিসাব তুমি নিজে রোজগার করো, তোমার টাকার হিসাব কিন্তু রাখে তোমার অ্যাকাউন্টেন্ট, তুমি রাখতে পারছো না, বুঝতে পারলে? তুমি পারছো না, তুমি টাকা রোজগার করছো, কিন্তু তোমার টাকার হিসাব রাখছে কে? অ্যাকাউন্টেন্ট, তাই না? আর ওই অ্যাকাউন্টেন্টের সমস্ত কিছু ঠিকঠাক করছে একজন সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট, তাই তো? ভাগ সব সিস্টেমে চললে জীবনে অসুবিধা হয় না, সুখ, শান্তি, আনন্দই আনন্দ ফিরে আসে। আর সিস্টেমের যদি তুমি অন্যদিকে করো, গাফিলতি করো, তাহলে সমস্যা তোমার বাড়বেই। তাই সিস্টেমে চলো, জানবে না আমি আছি, সিস্টেম শেখাবো আমি কিভাবে চলতে হয়। জীবনে আনন্দ থাকার অস্ত্র জয়দেব শাস্ত্রীর কাছে আছে, এবং সেই অস্ত্রটা আমি তোমাদের দিতে চাই। তাই যদি দরকার হয়, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার বলছি, আমি শান্তিপুর থেকে সুলেখা মিত্র বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন? আমি আমার সম্পর্ক ছিল, আমার 11 বছরের আমাদের বিবাহিত জীবন ছিল। হুম। তো আমাদের 2 বছর হয়েছে, আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা। তারপরে আমার হাজবেন্ড যে ছিলেন, তো উনি আমার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উল্টোপাল্টা কথাবার্তা আলোচনা করছেন, যেটা কিনা আমার কাজের ক্ষেত্রে বা অন্যান্য পরিবেশে থাকতে গেলে অনেক ক্ষেত্রে আমার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এর জন্য যদি কোনো প্রতিকার পাওয়া যায়। আচ্ছা, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 43, তোমার বয়সটা বলো। 28, যে কোনো একটি ফলের নাম বলো। কমলা লেবু, গাছের নাম বলো। অসত্য। ও মাই গড, সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সব থেকে বড় কথা হলো কি জানো, যে আমরা যখন ভালোবাসি না, তখন সব মধুর লাগে। যখন সেই ভালোবাসায় কখনো একটু দাগ পড়ে বা স্বার্থের একটু আঘাত পড়ে, তখনই যেন সেই ভালোবাসাটা খুব খারাপ শত্রু রূপান্তরিত হয় আর কি ভালোবাসা। তো এক সময় তুমি তার প্রিয়া ছিলে, এখন তুমি তার শত্রু হয়ে গেছো। ব্যাপারটা এরকমই। এখন তোমার নামে বদনাম করলে সে শান্তি পাচ্ছে এবং তোমার অসুবিধা হচ্ছে। তো আমি চাই সে আর বদনাম করতে পারবে না, আমি আছি, এমন কিছু করব। কিন্তু তার আগে বলো, তোমার কি তার প্রতি কোনো একটু দুর্বলতা, কোনো টান, একটু এখনো কোনো ভালোবাসা আছে কি নাই? হ্যাঁ কি না বলবা? না না, কোনো কিছু নেই, তুমি ওর প্রতি কোনো টান, ভালোবাসা কিচ্ছু নেই, তাই তো? এবং তুমি তার ক্ষতিও চাও না। না, আমি ক্ষতি চাই না বলতে আমি তো তার কোনো ক্ষতি করিনি, প্রথম কথা, বরং আমার এখন অনেক ক্ষতি হচ্ছে। তুমি চাইছো যে তোমার ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা কিভাবে আমি সেফ থাকবো, আমি গার্ড থাকবো, সে যেন আমার ক্ষতি করতে না পারে, সে যেন আমার বদনাম না করায়। সে বদনাম করতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে, তাই তো?
তোমাকে বলি, আমি 3টে কথা বলবো, শুধু মানে শুধু তোমার লাইফের সাথে মিলিয়ে নেবে। সে সব থেকে প্রথম সমস্যা করছে তোমার কর্মক্ষেত্রে। তোমার কর্মক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে, তোমার কর্মের জায়গাতে তোমার নামে বদনাম ছড়িয়ে তোমার ওখানে মান সম্মান নষ্ট করছে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ একদম। 2 নম্বর কথা হলো, তোমার পারিবারিক, তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার বিভেদ ঘটাচ্ছে, মানে তুমি দোষী, ও ভালো, তুমি সব থেকে খারাপ, এবং তুমি সবার সাথে মিসবিহেভ করো এবং তুমি ওকে ঠকিয়েছো, তুমি ওর জীবন নষ্ট করেছো, এরকম একটা ব্লেম দিচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ 3 নম্বর কথা হলো যে তুমি তার জীবনটাকে স্পয়েল, মানে তার নষ্ট করে দিয়েছো, তুমি তার জীবনটাকে শেষ করে দিয়েছো। এখন তুমি সুখে আছো এবং ও তোমার জন্য এখনো অপেক্ষা করছে, এখনো তোমাকে পেলে হয়তো সে আরও ভালো থাকবে, মানে আরও ভালো হয়ে যাবে, এবং তোমাকে নেওয়ার বা তোমাকে পাওয়ার কোনো না কোনো কিছু চক্রান্ত করছে। ঠিক না ভুল? প্রত্যেকটা কথাই ঠিকই বলেছেন। একদম। তোমায় একটা কাজ করো, একটা ছোট্ট একটা কাজ করো। 1 মুঠো কালো তিল নেবে, 1 মুঠো কালো জিরে নেবে, আর 5 রকমের শস্য নেবে। সে ডাল হতে পারে, হ্যাঁ, জব হতে পারে, এরকম টাইপের কিছু 5 রকম, বা ডাল জাতীয় কিছু 5 রকম নেবে। নিয়ে তোমার ছাদ যদি থাকে ছাদে, বা কোনো সামনে যদি কোনো জায়গা থাকে, ফাঁকা জায়গা যেখানে পাখিরা আসে বসে, সেরকম জায়গায় ওগুলি ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে যেন দেখবে যেন পাখি খায়। অনেক পাখি মানে খাচ্ছে, সেই পাখি খাওয়ার সময় না দেখবে অনেক সময় সেই পাখির পশম, অনেক সময় বা পালক, অনেক সময় সেখানে কি হয়েছে রয়েছে, পড়ে আছে। সেই পশমটি বা সেই পালকটি তুমি নিয়ে কি করবে, জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে একটা ছাই তৈরি করবে, ছাইয়ের মতো। সেই ছাইয়ের সাথে একটা সাদা কাগজে তোমার সেই স্বামীর নাম লিখবে। নাম লিখে, যে তোমার স্বামী বা বয়ফ্রেন্ড বা যে সম্পর্ক যে ছিল, যে তোমার নামে বদনাম করছে, তার নাম লিখে তুমি ওই ছাইয়ের সাথে একটু সাদা চন্দন মিশিয়ে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দিয়ে চামেলি তেল দিয়ে একটা পেস্ট তৈরি করবে, করে তোমার স্বামীর নাম লিখে বলবে, ওং কুরু কুরু দেবদত্তা বস সাহা। এই মন্ত্রটা পড়ে বা পাঠ করে তুমি তিলক দেবে। দেখবে ও তোমার বশভূত হয়ে যাবে। ও তোমার পিছনে তো লাগা দূরের কথা, তোমার নামে বদনাম ছড়ানো তো দূরের কথা, ও তোমার মানে ভালো গুণ গাইবে এবং তোমার নামে খারাপ কথা আর বলবে না। এটা করো, তারপরে তো আমি আছি। তারপরে একদিন মিট করো, দেখো কি করতে পারি। ওকে? আমি হ্যাপি, সত্যি আমি মানে যতটা সম্ভব আপনার কাছে মানে যাওয়ার চেষ্টা করব। একদম একদম। শান্তিতে বাড়ি, আমি মানে কাছাকাছি চেম্বারে যাব। আচ্ছা, অবশ্যই। ভালো থাকো। ভালো থাকবে। মহালয়া থেকে আসছো? যাই হোক, ফোন কেটে দিয়েছে। ডিসকানেক্ট হয়ে গেল। মানে আপনি তো একটা ভীষণ ভালো টোটকা পেয়ে গেলেন, এটা অবশ্যই আপনি করবেন। অনেকে কিভাবে জানো, হ্যাঁ, এই টোটকাটা হলো একদম পারফেক্ট রেমেডি। এই রেমেডিটা, টোটকাটা পেয়েছি মানে আমি একদম বিন্দাস। আর কিছু কিন্তু করতে হবে না। কিন্তু এটুকু না, এটুকু সাময়িক মানে ক্ষণিকের সুখ বলে এটাকে। আমার টোটকা একটু মানে বহু মানুষ করেছেন এবং সাময়িক শান্তি পায়, এবং সেই মানুষটি আবার সারা জীবনের শান্তি পেতে সে কিন্তু চলে আসে এবং দেখাতে হয় কি সমস্যা, কোথায় সমস্যা। এবার আমি জানতে চাইবো যে তান্ত্রিক সাধনার আয়োজন কি হবে? একান্ন কালীবাড়ি শক্তিপীঠের মতো প্রসিদ্ধ হয়ে গেছে এখন। শক্তিপীঠ নয়, কিন্তু শক্তিপীঠের মতো প্রসিদ্ধ। তাই মহালয়ার অমাবস্যার রাতে বিশেষ তান্ত্রিক পূজা ও মন্ত্র সাধনা হয়। জয়দেব শাস্ত্রী যেগুলো একজন তান্ত্রিক, সে তো করবেই। বিশেষত শ্মশানকালী, বগলামুখী, চণ্ডী মন্ত্র এই সময় জপ করা হয়। এটি সাধারণ দর্শনার্থীর সামনে প্রকাশ্যে না হলেও ভিতরে পুরোহিত ও আমার যারা ভক্ত শিষ্য আছে, যাদের আমি তন্ত্র শিখিয়েছি, তারা সবাই মিলে একসাথে মিলে আমরা একটা মহা তন্ত্রের
ক্রিয়া করি এবং যে তন্ত্রের ক্রিয়াগুলি ভক্ত শিষ্যর জন্য লাগে, এবং অনেক কিছু বানাই আমি সেদিন। অনেক সমস্যার সমাধানের জন্য কিছু গুপ্ত ক্রিয়া আছে, সেগুলি করা হয়। মানে তন্ত্রের সাধনপীঠ আমি যদি বলি এখন ওই 51 কালীপীঠ, একদম মানে নিশ্চয়ই। 51 কালী মায়ের জায়গা। তো ওখানে দেখো আমাকে একজন সাধু, মানে খুব মানে ভালো একজন মানুষ, একজন আমাকে বলেছে যে দেখো আমি অনেক দিন ধরে সাধনা করেও আমি এরকম কোনো স্বপ্ন পাইনি, কিন্তু তুমি দেখো অচিরেই এমন একটা স্বপ্ন পেয়ে এমন কিছু করলে, মানে 51টা মায়ের রূপ, কত দিকপালরা করার চেষ্টা করলো, পারলো না। কিন্তু অনেক তো রূপ নেই, আমাকে বলছে অনেক তো রূপ নেই, তুমি তো তার রূপ দিয়েছো, এটা তো ঠিক বড় কথা। কথা। তুমি মানে বলে আমাকে বলছে, আমি বললাম আমি কি, আমাকে দিয়ে করানো যা হয়েছে। পশ্চিম বাংলার একটা হ্যাঁ, অন্যতম দর্শনীয় আমাকে- স্থান তুমি হচ্ছে বলো এই না, এখানে কালীবাড়ি মন্দির। জ্বালামুখী মানে তার তো রূপ নেই, তো সেই রূপ দিয়েছি আমি। অনুষ্ঠানে একেবারে শেষের লগ্নে একবার জানবো যে ভক্তরা কি কি বিশেষ সুযোগ পাচ্ছেন এই দিনে। নিশ্চয়ই ভক্তরা দেখো বিশেষ সুযোগ বলতে কিছু নেই, সবই পাচ্ছে। দেবীর কাছে প্রথমে অঞ্জলি দেওয়ার সুযোগ পাবে, আচ্ছা, পিতৃতর্পণে আয়োজনের অংশ হওয়ার সুযোগ পাবে, 2 নম্বর। বিশেষ প্রসাদ পাবেন এখানে। সবাই জানে আমার এখানে কি প্রসাদ বিতরণ করা হয়। ঠিক। মহালয়ের দুপুরে প্রাঙ্গণে মহালয়ের নৃত্য দেখতে পাবে, জ্যান্ত মহালয়া দেখতে পাবে এখানে। আচ্ছা। এখানে হবে কি জানো, এখানে হবে হোম, এখানে হবে যজ্ঞ, এখানে হবে সমস্যার সমাধানের জন্য একটা মহাযজ্ঞ। এখানে আমি কিছু দ্রব্য প্রদান করব, যে দ্রব্য নিয়ে তারা সারা বছর ভালো কাটাবে। এবং আমি এখানে কিছু গোপন গুপ্ত টোটকা দেব, যে টোটকা আমি কোনো দিনও কখনো আমি মিডিয়াতে বলিনি। যে টোটকা, সেই কিছু গোপন টোটকা, মানে আমাদের বংশগত কিছু টোটকা আমি দেব। মানে আমাদের বংশের এই টোটকা বাইরের নয়, এই টোটকা আমাদের 51 কালীবাড়ির টোটকা। সেই কিছু বিশেষ টোটকা আমি বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু আলাদা আলাদা। এই বছরের জন্য মানে 2025-এর মহালয়ের জন্য কি টোটকা, কি করণীয় হ্যাঁ, এই যোগে, ঠিক। দেখো এক একটা যোগে এক এক রকম টোটকা হয়। এই টোটকা কিন্তু টাকা দিয়ে বিচার করলে হবে না, এই টোটকা এক আলাদা লেভেলের টোটকা। সেই টোটকা দেওয়া হয় এবং কিছু দ্রব্য দেওয়া হয়, হোম হয়, যজ্ঞ হয়, এবং এখানে মেম্বারশিপ দেওয়া হয়, এখানে দীক্ষার ব্যবস্থা আছে। মানে এই দিন অনেক কিছু ব্যবস্থা রয়েছে। সব থেকে বড় কথা, দূর দূর থেকে মানুষ আসে দীক্ষা নিতে এই দিন, দূর দূর থেকে মানুষ আসে এই দিন কিছু দ্রব্য নেওয়ার জন্য, যে দ্রব্যর জন্য ভালো থাকা যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই দিন আমার 51 কালীবাড়িতে মেম্বার হয়ে আমার হাতে হাত রেখে মানুষের সেবায় নিযুক্ত হওয়ার জন্য। দূর দূর থেকে মানুষ আসে এই দিন আমার কাছে কিছু তন্ত্রের কাজ শেখার জন্য। দূর দূর থেকে মানুষ আসে এই দিন। আজ 51 কালীবাড়ির সাথে আমরা যদি যুক্ত হতে পারি, এটাই সবার কাছে প্রার্থনা, যে এই মহালয়াতে আপনি আসুন, সপরিবারে ভালো থাকুন, আপনার সন্তানকে শেখান। যে আমরা অনেক জায়গায় তো ঘুরতে যাই, এই 51 কালীবাড়ির 51 মাকে দর্শন করে যে শান্তি তুমি পাবে, নিজেকে কিছু শিখতে পাবে। আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে। যদি মনে হয় বিশেষ দিনে যদি তুমি চাও, এখনই নাম নথিভুক্ত করাতে পারো। আর যারা মেম্বার, তাদের নাম নথিভুক্ত করানোর কোনো দরকার নেই, চলে আসো। তোমরা তো সবই জানো, যারা মেম্বার নও তারা নাম নথিভুক্ত করাতেও পারো। যদি মনে হয় ফোনে পাচ্ছি না, তবুও আসতে পারো। আসো সপরিবারে, কেউ ফিরে যাবে না, কেউ ফিরে যাবে না। জয়দেব শাস্ত্রী বেঁচে থাকলে তোমাদের পাশে থাকবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ মহালয়াতে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।